নমস্কার বন্ধুরা, আমি সৌমনা চলে এসেছি নতুন গল্প নিয়ে। আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা নফরগঞ্জের রাস্তা। তো বন্ধুরা, শুরু করা যাক আজকের গল্প। ও মশাই, নফরগঞ্জে যাওয়ার রাস্তাটা কোন দিকে বলতে পারেন? নফরগঞ্জে যাবেন বুঝি? তার বেশি কথা কি, গেলেই হয়। বেশি দূরের রাস্তাও নয়। নফরগঞ্জে একরকম পৌঁছে গেছেন বলেই ধরে নিন। বাঁচালেন মশাই। স্টেশন থেকে এই রোদ্দুরে মাইল 5 ঠ্যাঙাচ্ছি। 3 গাঁ পেরিয়ে এলাম, এখনও নফরগঞ্জের টিকিটও দেখতে পাইনি। আহা, বড় হয়রান হয়ে পড়েছেন মনে হচ্ছে। এই দাওয়াতেই বসিয়ে জিরিয়ে নিন কিছুক্ষণ। বেলা মোটে 12টা বাজে, চিন্তা নেই। তা না হয় বসছি। তা নফরগঞ্জ এখান থেকে কতটা দূর বলতে পারেন? অত উতলা হচ্ছেন কেন? এই মানিকপুর গাঁকে তো অনেকেই নফরগঞ্জের চৌকাঠ বলেই মনে করে। তা নফরগঞ্জে কার বাড়িতে যাবেন মশাই? সে বলতে গেলে অনেক কথা বলতে হয়। গলাটাও শুকিয়ে এসেছে কি না, তা একটু জল পাওয়া যাবে? বলেন কি, মানিকপুরে জল পাওয়া যাবে না মানে? মানিকপুরের জল যে অতি বিখ্যাত। এখানকার জলে কলেরা, সান্নিপাতিক, সন্ন্যাস রোগ, আমাশয়, বেরি সব সারে। এই যে ঘটি ভরা জল ডকডক করে মেরে দিয়ে দেখেন দেখি 5 মিনিটের মধ্যে শরীরের বল ফিরে আসে কি না। বাঁচালেন মশাই। তেষ্টায় বুকটা কাঠ হয়ে আছে। কেমন বুঝলেন জল খেয়ে? দিব্যি জল, হুবহু জলেরই মতো। জলের মতো লাগলেও ও আসলে হলো জলের বাবা। একেবারে পেটের সিঁধলে আর উপায় নেই। লোহা খেলে লোহাও হজম হয়ে যাবে। রোগ বালাই পালাই করে পালাবে। হাতের বল এসে যাবে শরীরে। তাই হবে বোধহয়। জল খেয়ে আমার বেশ ভালোই লাগছে। এবার তাহলে রাস্তাটা দেখিয়ে দিলেই রওনা দিতে পারি। আহা, সে অবেক্ষণ। নফরগঞ্জ তো আর পালিয়ে যাচ্ছে না। তা কার বাড়ি যাবেন? কুঞ্জবিহারী দাসমশাইয়ের নাম শুনেছেন তো? কুঞ্জবিহারী? তা কুঞ্জবিহারী কি আপনার কেউ হয়? শালা বা ভগ্নিপদ বা ভাইরা ভাই গোছের? না মশাই না, কুঞ্জবিহারীকে আমি কস্মিন কালেও চিনি না। তবে প্রয়োজনেই যেতে হচ্ছে। তা ভালো, তবে কিনা ভেবেচিন্তে যাওয়া আরও ভালো। কেন মশাই, ভেবেচিন্তে যাওয়ার কি আছে? মানুষের বাড়িতে কি মানুষ যায় না? তার উপর মাথায় একটা দায়িত্ব নিয়েই যেতে হচ্ছে। সেটা বুঝতে পারছি। প্রাণের দায় না হলে কি কেউ সাত করে নফরগঞ্জে কুঞ্জবিহারীর ডেরায় গিয়ে সিন্ধবার সাহস করে? আপনি কি বলতে চাইছেন যে কুঞ্জবিহারী খুব একটা সুবিধার লোক নন? সে কথা আবার কখন বলুন? না মশাই, আমি বড্ড পেট পাতলা মানুষ। মনের ভাব চেপে রাখতে পারি না। কি বলতে কি বলে ফেলেছি ওসব ধরবেন না। বলেই যখন ফেলেছেন তখন ঝেড়ে কেসে ফেললেই তো হয়। অস্বস্তি কমে যাবে। আসলে কি জানেন, কুঞ্জবিহারী বোধহয় খুবই ভালো লোক। তবে নিন্দুকেরা নানান কথা রটায় আর কি। মশাই, আপনি চেপে যাচ্ছেন। আপনাকে বলতে বাধা নেই যে আমার ভাইজির সঙ্গে কুঞ্জবিহারীর ছেলে বিপ্লব বিহারীর বিয়ের সম্বন্ধ পাকা করতেই আসা। বিপ্লব বিহারী? ওরে বাবা, অমন আঁতকে উঠলেন কেন মশাই? বিপ্লব বিহারী কি ছেলে ভালো নয়? শুনেছি সে বড় ভালো লেখাপড়া জানে। MSc পাশ করে আরও কি সব পড়াশোনা করেছে, চাকরিও করে ভালো। তা হবে,
কত কিছুই তো শোনা যায়। না, বড্ড মুশকিলে ফেলে দিলেন মশাই। ভাবগতিক তো মোটেই ভালো বুঝছি না। দাদাকে বারবার বললাম ফুলির বিয়ের সম্বন্ধ অত দূরে করো না, কিন্তু দাদা কি আর শোনার পাত্র? বেশ ফ্যাসাদেই পড়া গেল দেখছি। ও মশাই, একটু খুলে বলুন না, এখানে বিয়ে হলে আমার ভাইজিটা কি জলে পড়বে? ভাইজি তো আপনার, তাকে জলে ফেলুন, ডাঙায় ফেলুন, সে আপনার ইচ্ছা, কিন্তু আমি আর কথাটি কইছি না। তাহলে আর কি করা যায়? যাই, নিজের চোখে অবস্থাটা একটু দেখেই আসি। আহা, ও তো তাড়া কিসের? 2 মিনিট বসেই যান। আমার মেয়েকে বলেছি শশা দিয়ে 2 মুড়ি মেখে দিতে। দুপুরবেলায় গেরস্ত বাড়িতে শুধু মুখে চলে গেলে যে অকল্যাণ হয়। ডাব পাড়তে গাছে লোক উঠেছে, এলো বলে ডাব খেয়ে মাথাটা ঠান্ডা করুন। না মশাই না, দুপুর গড়িয়ে চলবে না। যেখানে সে আবার দুপুরে খাওয়ার নিমন্ত্রণ। দেরি কিসের? সবে তো 12টা, পথও বেশি নয়। কথা আছে, আগে কথাই তো শুনতে চাইছি। নফরগঞ্জের কুঞ্জবিহারী দাস সম্পর্কে জানতে চাইলে এ তল্লাটে গাছপালা গরু বাছুরকে জিজ্ঞাসা করলেও মেলা খবর পেয়ে যাবে। এই 10-12 বছর আগে কুঞ্জ গুন্ডা দিনে 3টে খুন না করে জলস্পর্শ করতো না। প্রতি রাতে অন্তত গোটা 2 বাড়িতে ডাকাতি না করলে তার ঘুম হতো না। আর রাহাজানি তোলা আদায় কোন গুণটা না ছিল তার। তবে এখন বয়স হওয়াতে রোগ কিন্তু কমেছে। নিতান্ত দায় না পড়লে আর বিশেষ লাশটাস ফেলে না। তবে তার জায়গা এখন নিয়েছে ওই তার ছেলে বিপ্লব বিহারী। তফাৎ হচ্ছে বাপ মানুষ মারত তা কুড়ুল দিয়ে, আর ছেলে মারে বন্দুক পিস্তল দিয়ে। বলেন কি মশাই? দাদা যে বলল কুঞ্জবিহারী রীতিমতো মোটাকাটা বৈষ্ণব, ভারী নিরীহ মানুষ। তার ছেলেটিও নাকি ভারী বিনয়ী আর খুব সভ্যভব্য। হাসালেন মশাই, আপনার দাদার চোখে নিশ্চয়ই চাল সে ধরেছে। এই যে আপনার মুড়ি আর ডাব এসে গেছে, রোদে তেতে পুড়ে এসেছেন, একটু খিদে তেষ্টা মিটিয়ে নেন তো। আর খিদে তেষ্টা? আপনার কথা শুনে খিদে তেষ্টা তো মাথায় উঠেছে। আহা, তা বললে কি আর চলে? তা ভাইজির বিয়ে দেওয়ার জন্য কি আর পাত্র জুটল না? সেইটাই তো ভাবছি, দাদার তো দেখছি কাণ্ডজ্ঞানই নেই। তা কুঞ্জগুন্ডা তার ছেলের বিয়েতে কত পণ নিচ্ছে? 2-4 লাখ টাকা হবে না? কথার মারপ্যাচ মশাই, কথার মারপ্যাচ। এখন ওসব বললে কি হয়? বিয়ের পর দেখবেন নানা ছুতোয় হরেক রকম ফিকির করে ঘাড়ে ধরে আদায় করবে। আপনি তো আমাকে বড়ই টেনশানে ফেলে দিলেন মশাই। এখন এই বিয়ে কি করে ভাঙা যায় তাই ভাবছি। কথা একরকম পাকা হয়েই আছে। আজ দিন ঠিক করে নিয়ে যাওয়ার কথা আমার। পুরোহিত মশাই আমাকে অপেক্ষা করতে বলেছেন। বড় মুশকিলেই পড়া গেল দেখছি। বিয়ে ভেঙে দেওয়াই ঠিক করে ফেললেন বুঝি? তাছাড়া আর উপায় কি বলুন? আহা, শুনে বড় স্বস্তি পাচ্ছি, মেয়েটা বেঁচে গেল। তাহলে বরং আজ আর আপনার নফরগঞ্জে যাওয়ার দরকার নেই। বাড়ির পেছনে টলটলে পুকুরের জলে স্নান করে নিন। তেল গামছা সব আসছে ভেতর বাড়ি থেকে। আচ্ছা, তারপর দুপুরে 2টো ডাল ভাত খেয়ে একটু জিরিয়ে নিয়ে বাড়ি মুখো রওনা হবেখন। পাবদা মাছের ঝাল, সরপুঁটি সর্ষে ভাপা, রুই মাছের কালিয়া, ঝিঙে পোস্ত, সোনামুগের ডাল, মুড়িঘণ্ট, চাটনি আর পায়েস হয়েছে। এতে হয়তো আপনার একটু কষ্টই হবে, তবু গরিবের বাড়িতে 2টি অনুগ্রহণ করলে ছাড়ছি না মশাই। বাপরে, বলেন কি? এত দূরে এসে যদি ফিরে যাই তাহলে দাদা কি আর আমাকে আস্ত রাখবে? বিয়ে ভাঙতে হলে কুঞ্জবাবুর মুখের উপরেই কথাটা কয়ে আসতে হবে। তাতে প্রাণ গেলেও কিছু নয়, আর ভোজ খাওয়ার মতো মনের অবস্থাও আমার নয়। আমাকে এখনই রওনা হতে হচ্ছে। বলেছিলাম কি, উত্তেজিত না হয়ে আরেকটু বসুন। বলছিলাম কি, বিয়েটা একেবারে ভেঙে দেওয়ার আগে একটু অগ্রপশ্চাৎ ভাবাও তো দরকার।
হুট বলে বিয়ে ভেঙে দেওয়াটাও কি ঠিক হবে রে? বলেন কি মশাই, এরপরও এ বিয়ে কেউ দেয়? সেটা অবশ্যই ঠিক, তবে কিন্তু কুঞ্জবিহারী বা বিপ্লব বিহারীর বদনাম থাকলেও তাদের সংসারে কিন্তু অশান্তি নেই। কুঞ্জগুন্ডার বউ কুসুম তো ভারী লক্ষ্মীমন্ত মহিলা। পুজো পাঠ, ব্রাহ্মণ সেবা, দান ধ্যান, অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ার মতন মেলা গুণ রয়েছে। হ্যাঁ, এই যে বাঘের ঘরে গোগ, যে আগে বিয়ে হলে আপনার ভাইজির দুঃখ থাকবে না, কারণ বিপ্লব বিহারী বাইরে যেমনই হোক আসলে ছেলে তেমন খারাপ নয়। সন্ধ্যা হলেও সে ফিজিক্সে এমএসসি ফার্স্ট ক্লাস পেয়েছে, তার উপর এমবিএ। এই যে উল্টো গাইছেন মশাই, আহা, যার যা গুণ তা তো বলতেই হবে। আর কুঞ্জবিহারীও সন্ধ্যা সন্ধ্যা বটে, কিন্তু বৈষ্ণবও বটে। রোজ গেঁড়ি মাটি দিয়ে রসকলি কাটে, ভিখারিদের খাওয়ায়, জীব সেবা করেন, গুণ কিছু কম নয়। এ তো ফের উল্টো চাপ মশাই। উল্টো চাপ নয় মশাই, মানুষের দোষের কথা শুধু বললেই তো হবে না, তার গুণের দিকটাও তো দেখা দরকার। কুঞ্জগুন্ডার আরও গুণ আছে নাকি? তা নেই, জীবনেও কখনো এক পয়সা কাউকে ঠেকায়নি, একটা কালো টাকাও তার তবিলে নেই। গরিব দুঃখীদের জন্য প্রাণ দিয়ে করেন, গায়ে 4খানা পুকুর কাটিয়েছে, অনাথ আশ্রম খুলেছে, স্বর্গত বাপের নামে অন্নছত্র দিয়েছেন, 2টো স্কুল তার পয়সায় চলে, দান ধ্যানের লেখাজোখা নেই মশাই। তাহলে যে বলছিলেন লোক খুব খারাপ, খুনটুন করেন, আগে তাও করে থাকতে পারেন, তবে কি না খুনগুলো প্রমাণ হয়নি, অন্তত পুলিশের কাছে কোথাও রেকর্ড নেই, কেউ কেউ বলে আর কি। না মশাই, আমার মাথা ঘুরছে, এবার রওনা না হলেই নয়। আহা, ব্যস্ত হবেন না, কষ্ট করে যাওয়া দরকার নেই, স্বয়ং কুঞ্জবিহারী এসে ভেতর বাড়িতে বসে আছেন। এসব কি বলছেন? কুঞ্জবিহারী এখানে এসে বসে আছেন, এর মানে কি? আগে ব্যাপারটা একটু গোলমেলে। কীরকম? এই গাঁয়ের নাম মানিকপুর নয়। তাহলে? আপনি আতাগঞ্জ পেরিয়ে ডানহাতি রাস্তা ধরে ফেলায় একটু ঘুরপথে ঝালাপুর হয়ে সোজা নফরগঞ্জেই এসে পড়েছেন। যে সোজা মানিকপুর হয়ে এলে রাস্তা 2 মাইল কম পড়ত। তাহলে এবারই? আগে এটাই কুঞ্জবিহারী দাসের বাড়ি, আমি হলুম গে তার ভাইরা ভাই নবকুমার হাজরা। ও তাই বলুন। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। এরকম নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেল আজকের গল্পকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন। এরকম নতুন গল্প নিয়ে আবারও ফিরে আসবো নেক্সট এপিসোডে।